আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। পালিয়েও শেষ রক্ষা হলো না, কপাল পুড়ল হাসিনার অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। নারীদের বানাতেন রাতের পাখি, ক্ষমতার ছায়ায় নিষিদ্ধ কারবার। সেনা স্কোয়াডে হাসিনার ফাঁসি হবে, গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। হারুন যুক্তরাষ্ট্রে, মনিরুল ভারতে, পালিয়েও শেষ রক্ষা হলো না হাবিব ও বিপ্লবের। দল রক্ষার্থে কার হাতে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দিচ্ছেন শেখ হাসিনা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছেন। এবার ধরা খেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী। এবার সেনাপ্রধান ও আওয়ামী লীগের গোপন চক্রান্ত ফাঁস, আমেরিকা থেকে কানাডা গেছেন সেনাপ্রধান। পালিয়েও শেষ রক্ষা হলো না হাসিনার গ্যাং অফ 4 এর প্রধান কালপিট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে। বিতর্কের অবসান, রাষ্ট্রপতিকে অপসারণ, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন। রাজনৈতিক পদপদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিস্তর সিন্ডিকেট। সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে বসা বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতালে কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগের অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ গাজীপুর, আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায়। আসাদুজ্জামান খান কামাল শুধু ঘুষ ও দুর্নীতি নয়, নারী কেলেঙ্কারির ক্ষেত্রেও ছিলেন আলোচিত নাম। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত কার্যালয় ছিল নীরব এক সন্ধ্যার আড্ডাখানা, যেখানে উঠতি বয়সের তরুণী, সুন্দরী, চাকরি প্রার্থী নারী কিংবা রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা খোঁজা নারীদের ডেকে পাঠানো হতো। অভিযোগ রয়েছে, এসব নারীদের নানা আশ্বাসে চাকরি, কন্ট্রাক্ট, প্রমোশন বা ক্ষমতার রক্ষা কবচ দিয়ে তাকে তুষ্ট করা হতো। সূত্র বলছে, রাজধানীর গুলশান, বাড়িধারা, উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল একাধিক গোপন ওয়েলনেস সেন্টার, যার আড়ালে চলত দেহ ব্যবসা, যেখানে ক্ষমতাবান আওয়ামী লীগ নেতারা নিয়মিত যাতায়াত করতেন। এসব জায়গার নিরাপত্তা দিত পুলিশেরই নির্দিষ্ট একটি শাখা, যাতে তদন্ত না পৌঁছে। আর এই রাতের পাখিদের নির্বাচন করা হতো মন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ এক নারী কর্মচারীর মাধ্যমে, যার কাজ ছিল কেবল প্রস্তাব পাঠানো। কয়েকজন ভুক্তভোগীর স্বীকারোক্তিতে জানা যায়, তাদের বলা হয়েছিল, একটা রাত যদি দিতে পারো তোমার 3 বছরের চাকরি নিশ্চিত। কেউ কেউ সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন, আবার কেউ কেউ নীরব থেকে নিজের ক্ষয়িষ্ণু ভবিষ্যৎ বয়ে বেড়াচ্ছেন। বিশেষ করে নির্বাচনের সময় আসলে এসব রাতের পাখিদের ব্যবহার করে নেতাদের কাছে নজর কাড়তেন কামাল। আবার বিনিময়ে মিলত অবৈধ টেন্ডার, প্রজেক্ট কিংবা কমিশনের অংশ। এইভাবে নারীদের শরীরকে রাজনীতির সরঞ্জামে পরিণত করেছিলেন তিনি। এক পর্যায়ে তার নাম উঠে আসে ধানমন্ডি ও মোহাম্মদপুরে পরিচালিত একটি আন্ডারগ্রাউন্ড নিষিদ্ধ পল্লীর সংগঠকের তালিকায়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড। 57 জন সেনা কর্মকর্তা সহ শতাধিক মানুষ নৃশংসভাবে খুন হন বিডিআর সদর দপ্তরে। সেদিনের সেই রক্তাক্ত বিদ্রোহ কেবল একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ছিল না, বরং এর পেছনে ছিল গভীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, যার অন্যতম কারিগর হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম উঠে আসে একাধিক গোপন গোয়েন্দার রিপোর্টে।
তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, নবগঠিত সরকার আর সেনাবাহিনীর ওপর এক প্রকার শক্তি দেখানোর অভিপ্রায় সব মিলিয়ে পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পূর্ব পরিকল্পিত ছক, যার মধ্য দিয়ে সেনাবাহিনীর নেতৃত্বকে দুর্বল করে দেশের নিয়ন্ত্রণ করার পথ মসৃণ করা হয়। বিশ্লেষকদের মতে কামাল ছিলেন সেই সময়ের মুখে নেই কিন্তু নেপথ্যে সবকিছু জানতেন ধরনের চরিত্র। পিলখানার বিদ্রোহের আগের রাতে ঢাকায় কয়েকটি রহস্যময় বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ নিরাপত্তার নীতি নির্ধারকরা। তৎকালীন র্যাব ও সেনা গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা, উদ্ধার অভিযানে সরকারের দেরি আর ঘটনাস্থলে আশ্চর্যজনক নিষ্ক্রিয়তা সবকিছুই ইঙ্গিত দেয় এই ঘটনার পেছনে উচ্চ পর্যায়ের কোনো মদত বা নীরব সম্মতি ছিল। অভিযোগ রয়েছে আসাদুজ্জামান খান কামাল ও তার ঘনিষ্ঠ একটি চক্র এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর একটি শক্তিশালী ইসলামপন্থী অংশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যা ছিল ভারতীয় স্বার্থে প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আরও উদ্বেগজনক বিষয় হল পিলখানা হত্যাকাণ্ডের পরপরই দেশের প্রতিরক্ষা কাঠামোতে ভারতপন্থী কর্মকর্তাদের অভাবনীয় উত্থান ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কৌশলগত সিদ্ধান্তে রয়ের গোপন প্রভাব অনুভূত হতে থাকে এবং তখন থেকে আসাদুজ্জামান খান কামাল নিরাপত্তা উপদেষ্টাদের কার্যক্রমকে ঘিরে সন্দেহ দানা বাঁধে। এই ভয়ানক ষড়যন্ত্র শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং বাংলাদেশের সার্বভৌম সামরিক কাঠামোকে ভেঙে ফেলতে ভারত ও তাদের দেশীয় এজেন্টদের চালানো এক পরিকল্পিত অভিযান, যার নেপথ্যের মাস্টারমাইন্ডদের একজন ছিলেন কামাল নিজেই। জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করত আওয়ামী লীগ সরকার। জঙ্গি দমন না মুসলিম নির্মূলের ছলনা, এক হিন্দু রাষ্ট্রের ছায়া পরিকল্পনা। আসাদুজ্জামান খান কামালের সময়কালে তথাকথিত জঙ্গি দমন নাটকের পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আতঙ্কিত কোণঠাসা করে রাষ্ট্রযন্ত্রকে একটা হিন্দু প্রধান ক্ষমতার কাঠামোয় ঢেলে সাজানো। 2016 থেকে 2022 সালের মধ্যে অভিজিৎ হত্যা, গুলশান হামলা কিংবা জামাতুল মুজাহিদিন নামক নাটক সাজিয়ে দেশের প্রায় 3000 জন যুবককে বিনা অভিযোগে ধরে নিয়ে যাওয়া হয়, যার অনেকেই ছিলেন হেফাজত, দাওয়াতি জামাত বা স্বতন্ত্র ধর্মচর্চাকারী মুসলিম ঘরানোর তরুণ। অনেকেই নিখোঁজ, কেউ কেউ ক্রসফায়ার নামক রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে জঙ্গি অভিযানগুলোতে আটক হওয়া মুসলিমদের বেশিরভাগই ছিল দাড়ি টুপি পরা সাধারণ ধর্মভীরু মানুষ, অথচ একই সময় হিন্দু নেতাদের দ্বারা সংঘটিত কোনো সহিংসতার ঘটনায় এতটুকু তৎপরতা দেখা যায়নি। মুসলিম মানেই জঙ্গি, এই ভাবমূর্তি সমাজে প্রতিষ্ঠা করে দেয়া হয় যেন ধর্মীয় চর্চা নিজেই এক রাষ্ট্রবিরোধী অপরাধে পরিণত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করা 4 শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারা দেশে টক অব দ্য টাউন চলছে। তারা হলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে। 2 দিন আগে দিল্লির একটি ডিপার্টমেন্টাল স্টোরে মনিরুল ইসলামকে কেনাকাটা করার একটি ছবি প্রকাশ হয়েছে। ছবির সূত্র ধরে বলা হচ্ছে মনিরুল ইসলাম দিল্লিতে আত্মগোপন করেছেন। অন্যদিকে মঙ্গলবার ঢাকার একটি ইংরেজি দৈনিকে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন। হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণঅভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে যান। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন, এমন একটি ছবি ইংরেজি ওই দৈনিক প্রকাশ করেছে। অপরদিকে 5 আগস্ট সরকার পতনের দিন বিকালে 26 তলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের ছাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে। ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 6 জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হলেও বাকিরা রয়ে যান অধরা। এই তথ্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার দেশ ত্যাগ করেন। এদের মধ্যে হারুন ছাড়া বাকিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর জনবিক্ষোভের তোপে ক্ষমতাচ্যুত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা হাসিনা সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এক সময়কার গণতন্ত্রের মানসকন্যা হাসিনা। এভাবে তার চলে যাওয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক স্তরে যে শূন্যতা তৈরি করেছে তা নিরসনে কাজ শুরু করেছে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে হাসিনা যে পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে তার স্বৈরতান্ত্রিক ক্ষমতাকে স্থায়ী করার স্বপ্নে বিভোর ছিলেন তা এখন পরিবর্তন করার সময়ের দাবি। ১২ আগস্ট জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া আফটার হাসিনা বাংলাদেশ নিডস আ ফরেন পলিসি রিসেট শিরোনামে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনার এমন পতন চমকপ্রদ হলেও ৫ আগস্ট তিনি পালিয়ে যাওয়ার পর তার বাসভবন তথা গণভবনে বিক্ষুব্ধ জনতার ঢল মোটেও আশ্চর্যের ছিল না। কেননা দেশটির অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি জনগণকে বছরের পর বছর ধরে বিক্ষুব্ধ করে তুলেছে। যদিও হাসিনা সরকার আসার পর আগের তুলনায় দেশের সার্বিক অর্থনীতিতে কিছুটা পরিবর্তন হয়, কিন্তু তার দলীয় লোকজনের দুর্নীতি এবং অর্থ পাচারে দেশটির অর্থনীতি দারুণভাবে ভেঙে পড়েছে। এছাড়া তার আমলে প্রতিটি নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ সত্য বলে প্রমাণিত। ভিন্ন মত দমনে হাসিনা এতটাই কঠোর ছিলেন যে তার শাসনামলে কেউ কথা বলার সাহস করত না, কেননা তিনি অনেক গুম খুনের সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অর্থনীতি এবং রাজনীতি আঙ্গাঙ্গিকভাবে জড়িত। দুর্নীতি এবং অব্যবস্থাপনা অর্থনীতিকে দুর্বল করে দেয় দেশটির রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে পড়ে, যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস দুটি হারিয়েছেন হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। বাংলাদেশের শেষ নির্বাচন বিএনপি এবং সমমনা দলগুলো বর্জনের পর হাসিনা বিশাল জয় নিয়ে ক্ষমতা শুরু করেছিলেন, কিন্তু মাত্র ৭ মাসের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। জুলাইয়ের প্রথম থেকে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, কিন্তু হাসিনার একটি অহংকারী মন্তব্যের ফলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নেয়। শিক্ষার্থীদের ডাকে রাস্তায় নেমে আসে দেশের লাখ লাখ জনতা। শেষ পর্যন্ত আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় এবং হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হন। তার পদত্যাগের ৩ দিন পর ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দেশের শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন এবং আগের সকল বৈষম্যপূর্ণ আইন বাতিল করে দেশে জনগণের ইচ্ছার বাস্তব রূপ দিতে কাজ শুরু করেছেন। তবে বাংলাদেশের অভ্যন্তরে এখনও ভবিষ্যৎ নিয়ে অস্বস্তির রেশ কাটেনি, কেননা অন্তর্বর্তী সরকারের সামনে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিশাল চ্যালেঞ্জ রয়েছে। তবে উপদেষ্টা পরিষদ গঠনে বৈচিত্র্য থাকায় তাদের পদক্ষেপ প্রশংসার দাবিদার। অন্তর্বর্তী সরকারের অস্থায়ী প্রকৃতি এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা থাকলেও ৮৪ বছর বয়সী ইউনূসের এখন বড় বড় পরিবর্তনগুলো অনুসরণ করে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে ইউনূস ১ বা ২ বছর তার সরকার স্থায়ী করতে পারেন, কেননা তাকে সংস্কারের একটি ধারাবাহিক প্রথা থেকে বের হয়ে এসে কাজ করতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের সংখ্যালঘুদের চাপ সামলে ইউনূসকে নতুন একটি কার্যকরী ব্যবস্থা চালু করতে হবে, যার মাধ্যমে দেশে স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধান হয়। বাংলাদেশের রাজনীতির আকস্মিক পট পরিবর্তনের সবচেয়ে চিন্তায় পড়েছে ভারত, যেহেতু তারা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ। সাম্প্রতিক ঘটনার পর ভারতের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তারা ভালোই বেকায়দায় পড়েছে। গত ১৫ বছরে হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সবচেয়ে ঘনিষ্ঠ সমর্থক ছিল ভারত, তবে ৫ আগস্ট যেন সকল হিসাব নিকাশ পাল্টে গেছে। ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ভয়াবহ রকমের চিন্তায় পড়ে গেছে। একজন অজনপ্রিয় স্বৈরাচারী নেতাকে এভাবে অন্ধভাবে সমর্থন করে ভালোই বিপাকে পড়েছে দিল্লি, কেননা হাসিনার প্রতি ক্ষোভ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের জনমনে ভারত বিরোধিতা কতটা প্রকট হয়েছে। এক্ষেত্রে দিল্লিকে এখনই সাবধান হতে হবে, খেয়াল রাখতে হবে বাংলাদেশের বর্তমান সরকার এবং তার জনগণের ইচ্ছার উপর। বাস্তবে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশে আগের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করতে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দিল্লি মসনদ সমর্থিত অনেক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের গণ অভ্যুত্থানকে বিদেশি হস্তক্ষেপ দ্বারা পরিবর্তন করার চেষ্টা করছে বলে মনে করেন। তাদের ভাষ্য, বিদেশি কোনো শক্তি গণ অভ্যুত্থানে ইন্ধন জুগিয়েছে, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে ভারতের এসব প্রোপাগান্ডা সত্য থেকে অনেক দূরে অবস্থান করে। কেননা হাসিনার প্রতি ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে তিনি বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ছিলেন। দেশটির স্বাধীনতার পর থেকে কোনো শাসক এভাবে দেশ পরিচালনা করেনি যেভাবে হাসিনা করেছেন।
তার আমলে গুম খুন মামুলি বিষয়ে পরিণত হয়েছিল। অন্যদিকে হাসিনা তীব্র ভারত ঘেঁষা হলেও তিনি আন্তর্জাতিক বিশ্বে নিজের অবস্থান নিয়ে কাজ করেছেন। হাসিনা সরকারের ভারত প্রীতির পরেও তারা চীনের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছিল, যেখানে চীন এবং ভারত নানা ইস্যুতে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ঢাকার সাথে কূটনৈতিক সম্পর্ককে বজায় রেখে হাসিনা সরকারের গণতান্ত্রিক ত্রুটি, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দেয়। পশ্চিমাদের এমন নীতি হাসিনার অপশাসনকে দীর্ঘ হতে সহায়তা করেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিযোগ রয়েছে। তবে বিষয় হচ্ছে, দেশের জনগণ এই সবকিছু উপেক্ষা করে হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেশটির রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দেয়া, বিভিন্ন দাতা দেশগুলোর সাথে নতুন আঙ্গিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাবেন ডক্টর ইউনূস। যেহেতু পশ্চিমারা ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে চাপ বাড়ছে। এক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করবেন নাকি অন্তর্বর্তী সরকার তাকে অপসারণ করবে, এটাই এখন মূল আলোচনা। পদত্যাগ না করলে কিভাবে অপসারণ করা হবে, এটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে বহাল রাখার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন, কিন্তু সাংবিধানিক নানা বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে সরকারের নীতি নির্ধারণী মহল এ বিষয়ে তাড়াহুড়ো না করার পক্ষে অবস্থান নেয়। কিন্তু শেখ হাসিনা পদত্যাগের দালিলিক প্রমাণ নেই এমন মন্তব্য করার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের কারো কারো সন্দেহ, হঠাৎ রাষ্ট্রপতির এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রও হতে পারে। সংবিধানে রাষ্ট্রপতি অভিশংসন বা পদত্যাগের বিধান রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে দুটি উপায়ে জটিলতা আছে। সংবিধানের 52(1) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদকে রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষমতা দেয়া আছে, কিন্তু 6 আগস্ট সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সুতরাং সেখানে বাধা আছে। অন্যদিকে সংবিধানের 53(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তা গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। কিন্তু গত 2 সেপ্টেম্বর স্পিকার শিরিন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকারও কারাগারে থাকায় সেটি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ সংবিধান অনুযায়ী হওয়া সম্ভব নয় বলেই মনে করেন সিনিয়র আইনজীবী শাহদিন মালিক। এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সংসদ, কিন্তু সেটি বাতিল করা হয়েছে। আবার তার পদত্যাগেরও সুযোগ নেই। সে কারণে সংবিধান ও আইনগতভাবে তাকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর যে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে তাতে নিয়ম বা সংবিধানের প্রশ্ন অবান্তর হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। সেক্ষেত্রে সরকার চাইলে জন আকাঙ্ক্ষার আলোকে তাকে সরানোর ব্যবস্থা করতে পারে। শাহদিন মালিক বলেন, সরকার পতনের আন্দোলনের সঙ্গে ছিলেন না কিংবা বিদায়ী সরকারের ঘনিষ্ঠ অনেককে সরে যেতে বলেছে সরকার। রাষ্ট্রপতির ক্ষেত্রেও তা হতে পারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন পরিস্থিতিকে কতটা সহজ মনে করেন না। তার মতে, গণ অভ্যুত্থানের পর সবকিছুই বাতিল করা যেত, কিন্তু তা না করে কোনোটি বাদ দেওয়া হয়েছে, কোনোটি নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাদের অভিযোগ ছিল, রাতে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে। ভোট শুরুর আগের মুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামের একটি কেন্দ্রে বিবিসি বাংলার সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ব্যালট ভর্তি বাক্স। ঢাকার কেন্দ্রগুলোতে বাইরে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকেই। অনেক কেন্দ্রের বাইরের পরিবেশ দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় ছিল না। ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকে অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ বা তাদের জোটের প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা যায়। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোট সঙ্গীরা 288টি আসন পায়, আর বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র 7টি, বাকি 3টি আসন পায় অন্যান্যরা। ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন। এই ধারার প্রেক্ষাপটে 30 ডিসেম্বরই সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে। সিইসি হিসেবে দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 2. এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল। পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে, সে সাম্রাজ্যের পালিয়ে গেছে।
পুরো পরিবার নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহরে দাবি বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আলাকার্ড রোড এর টর্চার সেল বানিয়ে চালিয়ে আছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরীর চাষারা বালুরমাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয়। আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেক করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরো করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয়ে আজমেরী বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছরের মে মাসের শুরুতে ইসলাম আজমেরী ইসলাম এবং মে মাসের শেষে অজ্ঞাত পরিচয় দুই যুবককে 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রংসুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা, 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সংস্কৃতি কর্মীর দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাঝদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে আজমেরী ওসমান সেখানে গিয়ে গান গাইছিলেন। উম্মে হানি নামে এক মেয়েকে আজমেরী অনুষ্ঠানের সভাপতি থেকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। মার্চের 4 তারিখে শীতলক্ষা নদীর কুমুদিনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় গ্রেফতার হয় আজমেরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর। 2013 সালের 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 2013 সালের নভেম্বর 1 নম্বর বাবরয়েল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। কাশ্মীরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের 2 পাড়ার সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয় ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসীর সবাই ছিল আতঙ্কিত। 3 হাসিনাকে নিয়ে আবারও রিমান্ডে সাবেক আনিসুল্লাহ সালমান, শাহজাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। আদালতে 4 জনকেই ফাঁসির রায়। রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমনপীড়ন নীতির অন্যতম প্রবর্তক। তিনি 1000 কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়ার শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগের হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে। সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে ওঠেন। ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদ কামিয়েছেন শাহজাহান খান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত হয় শেখ হাসিনার সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও। সালের রাজধানীর ক্যান্টনমেন্টে থাকা এলাকায় জাবাল এনুর পরিবহনের একটি বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহত।